দেখো, ইতিহাসের পাতায় রেকর্ড লেখা থাকে। একটা দিন হয়তো অনেকে ভাববে যে 2024-25 সিজনটা ইস্টবেঙ্গল আইএসএলে শুরু করেছিল প্রথম 4টে ম্যাচের হার দিয়ে। কিন্তু আগের 3টে ম্যাচকে যদি আমরা অন্যভাবে দেখি আর আজকের ম্যাচটাকে যদি অন্যভাবে দেখি, তাহলে হয়তো সামনের কয়েকটা দিন, কয়েকটা মাস আমরা হয়তো এই ম্যাচটাকে সবাই মনে রাখবো যে ইস্টবেঙ্গল গোটা ম্যাচটার মধ্যে খেললেও, গোটা ম্যাচটার মধ্যে ইস্টবেঙ্গল অপোনেন্টকে ডমিনেট করতে পারলেও ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ ছিল, সেখান থেকে 2-0 গোলে ইস্টবেঙ্গল হেরে ফিরে আসছে। একটা টিম যার কাছে 66% বল পজিশন রয়েছে, যে অপোনেন্টের থেকে 207টা বেশি পাস খেলেছে, যে টিমটা টোটাল 31টা শট নিয়েছে, যার মধ্যে অপোনেন্টের সমান সমান শট অন টার্গেট রাখতে পেরেছে, আর অফ টার্গেটে বল চলে গেছে 24টা, যে টিমটা একটা পেনাল্টি আর্ন করতে পেরেছে, যে টিমটা একবার পোস্টে একবার ক্রসবারে বল হিট করেছে, যে টিমটা অফরান কিছু সুযোগ পাওয়ার পরেও কাজে লাগাতে পারেনি, সেই টিমটা আজকের ম্যাচটা হেরেছে ইস্টবেঙ্গল 2-0 গোলে। ম্যাচটা নিয়ে যদি ইন ডিটেলসে কথা বলতে শুরু করি, তাহলে প্রথম যে জিনিসটা আমার বলার রয়েছে যে এই টিমটাতে কতটা কোচের সমস্যা, কতটা প্লেয়ারদের সমস্যা, কতটা কম্বিনেশনের সমস্যা আমি সত্যিই জানি না। কিন্তু যে জিনিসটা আমি অন্তত ফিল করতে পেরেছি সেটা হচ্ছে প্লেয়ারদের ফিটনেসের সমস্যা রয়েছে। একটা সময় অবধি কোথাও টিমটা দাঁড়িয়ে যাচ্ছে, কোথাও টিমের যে টোটাল 11 জনের যে একটা শক্তি অপোনেন্টের কাছে গিয়ে আছড়ে পড়বে, সেটা কোথাও গিয়ে একটা খামতি দেখা যাচ্ছে। উল্টো দিকে জামশেদপুর এফসি, তারা একদিকে তো একটা অসাধারণ গোল করেছে, দ্বিতীয় গোলটা হয়তো ওন গোল হয়েছে, গোল নিয়ে আসছি পরে, কিন্তু সেই ক্ষেত্রেও কতটা গোল ডিফেন্ডারের দোষ আর কতটা ডিফেন্ডারের দোষ নেই সেটা নিয়ে অবশ্যই কথা বলা যাবে। কিন্তু আলটিমেট ইস্টবেঙ্গলের এই টিমটাকে দেখে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফিটনেস ট্রেনিংয়ের প্রপার ল্যাকিং রয়েছে, প্লেয়ারদের ফিটনেস এবং কন্ডিশন নিয়ে কিন্তু বড় বড় প্রশ্ন তুলে দেওয়া যাবে, এবং তার উত্তর কার কাছে রয়েছে সিরিয়াসলি জানি না। প্রথমে দুটো গোল নিয়ে একটু কথা বলে দেওয়া যাক, কারণ সেটাই অ্যাকচুয়ালি গোটা ম্যাচের রেজাল্টটাকে তৈরি করে দিয়েছে, ম্যাচের ভাগ্যটাকে লিখে দিয়েছে। প্রথম যে গোলটা হয়েছে, এটা আমার মনে হয় যে পৃথিবীর যে কোনো গোলকিপারের এগেনস্টে হলে খুব রেয়ার অ্যান্ড রেয়ারেস্ট কেসে হয়তো গোলকিপার এই বলকে সেভ করতে পারতেন। আর সেখানে যখন দেবজিৎ মজুমদারের মতো একটু খাটো হাইটের গোলকিপার, তার কাছে এই বলটা অনেকটা দূর দিয়ে গেছে, এবং ন্যাচারালি খুব লম্বা হাইটের গোলকিপারের কাছেও কিন্তু এটা যথেষ্ট একটা টাফ বল, যে জায়গা থেকে রেই তাসিকাওয়া বলটাকে মেরেছে। গোলাজও হয়েছে একটা লং রেঞ্জার ফিনিশ। এই ক্ষেত্রে ডিফেন্সের দোষ বা মাঝমাঠে কারোর দোষ দিয়ে লাভ নেই, কারণ এই ধরনের শট চকিতে আসে, ন্যাচারালি কিছু বুঝে ওঠার আগেই ফ্র্যাকশন অফ মিলি সেকেন্ডসে গোলটা হয়ে যায়। সেই গোলটা ইস্টবেঙ্গল কনসিড করেছে, কিন্তু তারপরে ইস্টবেঙ্গলের ফিরে আসার অনেক রাস্তা ছিল, অনেক রাস্তা ছিল, প্রচুর রাস্তা তৈরি করেছে। এবং দ্বিতীয় গোলটার ক্ষেত্রে অবশ্যই এখানে ডিফেন্সিভ ল্যাকিং ছিল, পরপর বলটা ডিফেন্ডারদের পাস দিয়ে বেরিয়ে গেছে, কেউ বলটাকে ক্লিয়ার করতে পারেনি, তাহলে রিটার্ন বলটা কিন্তু আসতো না। এবং রিটার্ন বলটা যখন বক্সের মধ্যে এসেছে, ওই জায়গাতে লালচুংমুঙ্গা ভেবেছিল যে ওর বাঁ পাটাকে লাগিয়ে, যেটা ওর উইক ফুট, সেটাকে লাগিয়ে ও বলটা বাইরে বার করে দিতে পারবে। ওর হয়তো মেজারমেন্টে কিছুটা প্রবলেম হয়েছিল, কিন্তু যদি ওখানে ওর পাটা নাও লাগতো, বাকিদের মতো যদি পাটা ও ফলসও খেয়ে যেত, তাহলেও কিন্তু পেছনে জর্ডান মারে ছিল, যে অনসাইড পজিশনে ছিল, এবং ইজিলি বলটা গোলে ঠেলে দিতে পারতো। তো দুটো গোলের ক্ষেত্রে যে ওভারঅল ডিফেন্সটা ভেঙে পড়েছিল, একটা হাহাকার অবস্থা তৈরি হয়েছিল, এটা আমি বলবো না। এবার যদি পজিশন ওয়াইজ কথা বলি, তাহলে দুদিকের যদি গোলকিপারদের কথা বলি, তাহলে অবশ্যই কিন্তু অ্যালবিনো গোমস, কেন তাকে বারবার করে পেনাল্টি সেভার হিসাবে যে কোনো টিম দেখে, এবং আইএসএল হিস্ট্রিতে সবথেকে বেশি পেনাল্টি সেভ করা গোলকিপারের নামটাও কিন্তু হয়ে গেল অ্যালবিনো গোমস। টোটাল কেরিয়ারে, আইএসএল কেরিয়ারে 5টা ও পেনাল্টি সেভ করলো, যেটা অন্য যে কোনো গোলকিপারের থেকে বেশি। এবার বাকি যে সমস্ত সেভগুলো করেছে, সেই জায়গার নিরিখে অ্যালবিনোকে আজকে হিরো অফ দ্য ম্যাচ বাছা হয়েছে। এবং উল্টো দিকে দেবজিৎও যে খুব খারাপ কিছু খেলেছে এরকম না, বেশ কিছু ভাইটাল বলকে কিন্তু দেবজিৎও ক্লিয়ার করেছে, এবং কোথাও আলটিমেট যে কোয়ালিটি গোলকিপিং পারফরমেন্স, সেটা দেবজিৎ দেখাতে পেরেছে। দ্বিতীয় ক্ষেত্রে অবশ্যই বলতে হবে ডিফেন্ডারদের কথা। দুদিকের রেজাল্ট অনেক সময় বলে দেয় যে কার ডিফেন্স কত ভালো ছিল, কিন্তু অন্ততপক্ষে হ্যাঁ, জামশেদপুরের ডিফেন্স শেষ অবধি খুব ভালো ছিল। প্রচুর বল ওরা ইন্টারসেপ্ট করেছে, প্রচুর বল ওরা শর্ট ব্লক করেছে, ক্লিয়ার করেছে। হ্যাঁ, যেটা ফাউল হয়েছিল সেই ক্ষেত্রে আবার ডিফেন্ডার ফাউল করেনি, ফাউলটা করেছিল হাভি হার্নান্ডেজ, কিন্তু ডিফেন্ডাররা কিন্তু শুরু থেকে শেষ অবধি ইনট্যাক্ট ছিল। এবং অন্ততপক্ষে আশুতোষ মেহতা এতদিন ধরে নির্বাচনের কারণে মাঠের বাইরে থাকার পরেও এই 4টে ম্যাচে কিন্তু জানান দিয়ে গেল, বা তার আগেও জানান দিয়েছিল
যে ও কতটা ফিট রয়েছে, কতটা ফুটবলের জন্য প্রিপেয়ার্ডও ছিল, এবং বাকি ডিফেন্ডাররাও নিজেদের কাজ কিন্তু অসাধারণ করেছে। উল্টো দিকে ইস্টবেঙ্গল ডিফেন্স আজকে অনেক দিন পর ভালো লাগলো, সিরিয়াসলি বলছি, অনেক দিন পর, বা এই সিজনে প্রথমবারের মতো প্রথম ম্যাচের জন্য ইস্টবেঙ্গলের ডিফেন্সটাকে ভালো লাগলো। যেখানে কিছুটা চেঞ্জ আজকে বিনো জর্জ করেছিলেন, তিনি প্রভাত লাকড়াকে লেফট ব্যাকে নিয়ে চলে যান, তিনি লালচুং নোঙ্গাকে রাইট ব্যাকে নিয়ে আসেন। যেটা ভুল হচ্ছিল যে লালচুং নোঙ্গা খেলছিল লেফট ব্যাকে, ন্যাচারালি ওর লেফট ব্যাক পজিশনটা একদমই মানায় না, কারণ ও রাইট ফুটের একজন ডিফেন্ডার, তো সেই ক্ষেত্রে লেফট ব্যাকের পজিশনে দাঁড়িয়ে ওর প্রবলেম হচ্ছিল। কিন্তু প্রভাত লাকড়ার কেরিয়ারে লেফট ব্যাকে প্রচুর ম্যাচ রয়েছে, ও লেফট রাইট দুটো ব্যাকেই কিন্তু খেলতে পারে। এবং যে দুজন ডিফেন্ডারকে সব থেকে ইমপ্রেসিভ লেগেছে তার মধ্যে কিন্তু অবশ্যই প্রভাত লাকড়ার নামটা নিতে হবে, দ্বিতীয় নামটা ডেফিনেটলি আনোয়ার আলী। ম্যাচের শেষের দিকে কিছু কিছু মোমেন্টসে হেক্টর ইউজতেও কিন্তু অনেক বেটার ফুটবল খেলেছে, কিন্তু শুরুর দিকে হেক্টর ইউজ থেকে একটু স্লো লাগছিল, একটু মনে হচ্ছিল যে ওকে যে কোনো সময় স্পিডে বিট করে দেওয়া যাবে। মিডফিল্ডের ক্ষেত্রে আমি বলবো যে জামশেদপুরের মিডফিল্ড নিশ্চিতভাবে অনেক বেশি কম্প্যাক্ট ছিল, সেই কারণে বারবার অ্যাটাক তুলে নিয়ে যাওয়ার পর বল কিন্তু ক্লিয়ার হয়েছে। উল্টো দিকের ইস্টবেঙ্গলের মিডফিল্ড আমি সিরিয়াসলি জানি না যে সৌভিক চক্রবর্তী কি করে জিকসনের আগে এখানে বিনোদ জর্জের চয়েসে আসতে পারেনি। মনে হয় যে জিকসন থাকলে হয়তো মিডফিল্ডটা অনেক বেশি করে কম্প্যাক্ট থাকতো, এবং সাউল ক্রেসপো অনেক বেটার ওপরের দিকে উঠে খেলতে পারতো, যেটা সাউল ক্রেসপো পারছিল না। সাউলকে কিন্তু অনেক সময় অ্যাটাকগুলোকে বন্ধ করার জন্য ওকে নিচের দিকে নেমে আসতে হচ্ছিল। এবং উল্টো দিকে যখন আমরা জানি যে এত স্পিডি উইঙ্গাররা রয়েছে, ইমরানের মতো প্লেয়ার রয়েছে, মোহাম্মদ সানামের মতো প্লেয়ার রয়েছে, তো সেই জায়গাতে তোমার যদি কোয়ালিটি ডিফেন্সিভ মিডফিল্ডার না থাকে, তাহলে ভেতর থেকে যখন প্লেয়ার কাট করে ঢুকছে, যখন মাঝখান থেকে থ্রু বল বাড়ানোর জন্য রেইতাসি কাওয়া কিংবা হাভি হার্নান্ডেজরা ঢুকে আসছে, তখন সেখানে কিন্তু প্রবলেমটা বাড়ে। এবং যদি ফরওয়ার্ডের কথা বলি, তাহলে অবশ্যই ফরওয়ার্ড হিসাবে উল্টো দিকে জাডান মারে জামশেদপুরের হয়তো খুব বেশি কিছু করতে পারেনি, বাট থ্রেট ক্রিয়েট করছিল। পরবর্তী সময়ে নামা হার্ভিয়ার সিবেরোটোরও কিছু করতে পারেনি, কিন্তু থ্রেটটা ক্রিয়েট করছিল। বাট উল্টো দিকে ক্লেইটন সিলভা টোটালি ফেল করেছে, ফিটনেসের যে ধারে কাছে নেই, পরিষ্কার বোঝা যাচ্ছিল। হ্যাঁ, একটা ক্ষেত্রে হয়তো কেউ লাক ফ্যাক্টরকে দায়ী করতে পারে, যে দেখো পোস্টে বল লেগেছিল, কিন্তু বাকি ক্ষেত্রে যেখানে ও পুরোপুরি ওপেন জায়গা পাচ্ছে, গোলকিপারকে 1:1 পাচ্ছে, যেখানে খুব সিম্পল ফিনিশটা করতে হবে, সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু মিস হয়েছে। সেখানে দাঁড়িয়েও ক্লেইটন যেরকম শট নেয়, ক্লেইটন যেভাবে ফিনিশ করে, সেটা কিন্তু হয়নি। আর আগের ভিডিওতে কথা বলেছিলাম যে ক্লেইটনকে কিন্তু দায়িত্ব নিতে হবে, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, এবং কোথাও ওর ওপর কিন্তু একটা বিরাট বড় রিলায়েবিলিটি রয়েছে টিমের, কোথাও ফ্যানেদের একটা এক্সপেকটেশন রয়েছে, কোথাও মনে করে যে সবাই যে ওর রেসপন্সিবিলিটি অনেক বেশি হাই। তো সেই জায়গা থেকে ক্লেইটনের এই ধরনের মিস কখনোই কিন্তু মেনে নেওয়া যায় না। নন্দা বা মহেশ কিন্তু আগের দিনগুলোর থেকে অনেক বেটার ফুটবল খেলেছে, কিন্তু একই ক্ষেত্রে একই ব্যাপার, যে এক হচ্ছে গোলে শট নেওয়ার ক্ষেত্রে বড় বড় মিস হয়েছে, আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ক্রস যখন আসছে, তখন আমরা দুজন প্লেয়ারেরই দেখেছি এত পরিমাণে মিস ক্রস হয়েছে, এত পরিমাণে বল ভুলভাল দিকে উড়ে চলে গেছে, এটা ন্যাচারালি ওই দুজন প্লেয়ারের থেকে কখনো এক্সপেক্টেড না। তো ওভারঅল আজকে ইস্টবেঙ্গল অনেক বেটার ফুটবল খেলেছে, অন্ততপক্ষে বিনো জর্জ তিনি আজকে প্ল্যান করে নেমেছিলেন, তার আজকে স্ট্র্যাটেজি ক্লিয়ার ছিল, তার আজকে কোথাও ভিশনটা ক্লিয়ার ছিল, অ্যাকচুয়ালি তিনি কীভাবে ইস্টবেঙ্গলকে খেলাতে চান, কী রকমভাবে তিনি পুরো পুরো 90 মিনিটটাকে দেখতে চান, এটা শুরু থেকে ক্লিয়ার ছিল। কিন্তু যেটা আমরা আগের সময়গুলো থেকে দেখে আসছি, যে কোথাও একটা ইন্টেনশনের অভাব, কোথাও একটা আলটিমেট জেতার খিদে, যে আমাকে যেভাবে হোক ম্যাচটা জিততে হবে, আলটিমেট যে জিনিসটা দেখা যাচ্ছিল যে আমি গেমটা কন্ট্রোল করব, আমি অনেক বেশি করে কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সই দেখাবো। অনেক ক্ষেত্রে হয়েছে, যেটা একটা সিঙ্গেল ইনসিডেন্ট বলছি, ফার্স্ট হাফে হয়েছিল যে প্রভাত লাকড়া একটা অসাধারণ বল বাড়িয়েছিল মাদি তালালের উদ্দেশ্যে। মাদি তালাল ওই জায়গা থেকে যখন একজনকে কাটিয়ে শটটা নিতে গেল, ও কিন্তু অনেকটা সাইড অ্যাঙ্গেলে চলে গেছিলো। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি ক্লেইটন সিলভাকে ও ফ্রি অবস্থায় বলটা দিত, ক্লেইটন কিন্তু ফ্রি ছিল, আমরা যখন রিপ্লে দেখলাম তখন দেখলাম ক্লেইটন কিন্তু ফ্রি ছিল। ক্লেইটন ওই জায়গা থেকে বলটা পেলে গোলকিপার কিন্তু মাদি তালালকে টার্গেট করছিল, ক্লেইটনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি করে গোল নেটটা ওপেন ছিল। তো সেখানে আমরা দেখলাম যে ন্যাচারালি মাদি তালাল কিন্তু সেই কাজটা করলো না, এবং নিজের যে ব্যাপারটা দেখানো, সেই দেখাতে গিয়ে বলটা আলটিমেট মিস হয়ে গেল। তো এই ধরনের কিছু কিছু ইনসিডেন্ট কিন্তু গোটা ম্যাচের মধ্যে হয়েছে, আমি জাস্ট একটা সিঙ্গেল ইনসিডেন্টের কথা বললাম। তো ওভারঅল অন্ততপক্ষে আজকের ম্যাচের নিরিখে বলবো যে হ্যাঁ, হয়তো খাতায় কলমে, হয়তো রেকর্ডসের বিচারে ইস্টবেঙ্গলের 4th কনজিকিউটিভ লসটা হয়ে গেল, যেটা ইস্টবেঙ্গল জনতাকে কখনোই হ্যাপি করতে পারবে না। আজকের ম্যাচে যতই ডমিনেটিং ফুটবল হোক না কেন, যতই স্ট্যাটসের বিচারে ইস্টবেঙ্গল এগিয়ে থাক না কেন, আলটিমেট একটা 2-0 লস, আলটিমেট
যে ম্যাচটা থেকে 3 পয়েন্ট আসতো, যে ম্যাচটাতে হয়তো 4টে-5টা গোল হতে পারতো, সেই ম্যাচটা থেকে শূন্য হাতে ফেরা এবং আবারও কোথাও মনোবলে একটা বিরাট বড় ধাক্কা লাগে। এরপর ডার্বি রয়েছে, তারপর আরও বড় বড় ম্যাচ রয়েছে, কারণ এএফসি চ্যালেঞ্জ লিগে টিমটা খেলতে যাবে। জানি না ঠিক কী পরিস্থিতির মধ্যে থাকবে, কারণ আজ জাস্ট 2টো ম্যাচ রয়েছে। মোহনবাগানের সাথে ডার্বি রয়েছে, আর তারপরের ম্যাচটা সম্ভবত ওড়িশার সাথে রয়েছে এবং তারপরেই চলে যেতে হবে ভুটানে। তো সেখানে গিয়ে আরও অনেক বেশি প্রেসারে কিন্তু এই টিমটা থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ইমপ্রুভমেন্টস নিশ্চিতভাবেই হয়েছে। দেখা যাক ডার্বির আগে যদি নতুন কোচ চলে আসেন, তাহলে বিনো জর্জ এবং নতুন কোচ মিলে কতটা আরও বেটার শেপে এই টিমটাকে খেলাতে পারে। কিন্তু যেটা শুরুতেই বললাম, যে এই টিমটার কন্ডিশনিংয়ে যে ট্রেনিং হয়েছে, তাতে বিরাট 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 বড় ফল্ট থেকে গেছে। প্লেয়ারদের ফিটনেস নিয়ে ভীষণভাবে ভাবার সময় এসেছে এবং নতুন ফিটনেস ট্রেনার বা ফিটনেস কোচ কিন্তু ইস্টবেঙ্গলের ডেফিনেটলি লাগবে। মানে এর থেকে আর বেশি কিছু আমার অন্তত পক্ষে আজকের ম্যাচটা থেকে বলার নেই। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি কিছু পয়েন্ট মিস করে গিয়ে থাকি তাহলে অবশ্যই কিন্তু ধরিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।